পঞ্চম প্রেগনেন্সিতে 5 বাচ্চা নিয়ে অসহনীয় জীবনযাত্রা পার করতেছি আমি। পায়ে ব্যথায় তো অবস্থা খারাপ হয়ে গেছে। বিশ্বাস করা আপুরা, এই কাজগুলো করতেই না মনে করা যে অনেক সময় লেগে যায়। মাঝে মধ্যে মনে হয় আমি কি মানুষ? আমি কি মানুষ? আমি বেঁচে আছি? আমি এখনও বেঁচে আছি? আমি কীভাবে বেঁচে আছি? আমি কীভাবে সারভাইভ করতেছি? আমার পেটের বাচ্চাটা কি ভালো আছে? আমি কি ভালো আছি? উনি বলতেছে, আপু আপনার যত টাকা লাগে আপনি আমার কাছে নেন, কিন্তু বাচ্চাটা আমাকে দিয়ে দেন। পৃথিবীর কোনো বাবা কি তার সন্তানকে দিতে চায়? চায় না। সন্তান তো সন্তানই। সন্তান 5টা হোক আর 10টা হোক, কোনো মা বাবাই তার সন্তানকে দিতে চায় না। তোমার তো খেতে হবে না। হবে। কেন না? তুমি সব ভুল করছো। মানে সহজ কাজটা সবাই করতে চায়, কঠিন কাজটা কেউ করতে চায় না। তো আমি এমন কোনো কাজ করব না যে কাজগুলো করলে আমার সেলাই ব্যথা বেশি হবে, কারণ এখন আমার পঞ্চম প্রেগনেন্সি, আমার রিস্ক বেশি। আমার শরীরে যে কী অবস্থা পুরা তোমাদেরকে আমি বলে বোঝাতে পারবো না। আমার শরীরটাও খারাপ হয়ে যাচ্ছে, আমার জীবনটা হেলে যাচ্ছে, আমার আর ভালো লাগে না এত কষ্ট করতে। আসসালামু আলাইকুম। আমার চ্যানেল লেমন পেজে তোমাদের সবাইকে স্বাগতম জানাচ্ছি। তোমরা সবাই কেমন আছো? আশা করি আল্লাহর রহমতে ভালোই আছো। আমিও ভালো আছি আলহামদুলিল্লাহ। দেশে এবং বিদেশ থেকে যারা আমার ভিডিওটি দেখতেছো তাদের সবাইকে জানাই আমার পক্ষ থেকে আন্তরিক অভিনন্দন ও ভালোবাসা। নতুন আরও একটি ব্লগ নিয়ে আবার তোমাদের সামনে হাজির হলাম। কাঁঠাল বাছতেছি, কাঁঠাল বাছা দেখে আমার খেতে খুব ইচ্ছা করতেছে। মানে এগুলো তো আগে ভিডিও, তো আগে ভিডিওগুলো এখন শেষ হচ্ছে না। ভিডিও শেষ হবে কী? ভিডিও ছাড়াই হয় না। ভিডিও ছাড়া না ভিডিও শেষ হবে। কী যে করব আমি, চারিদিকে এতটা সমস্যার মধ্যে পড়ে গেছে আমি। বড় দুটো বাচ্চাকে নিয়ে সময় পার হয়ে যায়, ওদের পেছনে অনেক সময় দেওয়া লাগে। ওদের পড়াশোনা, ওদের স্কুলে নিয়ে যাওয়া আসা, এগুলো করতে করতেই সময় পার হয়ে যায়। আমার কাছে তো মাঝে মাঝে মনে হয় যে আমার বাচ্চা 2টা 4টা বাচ্চা না, কারণ ওদের পিছনে এত সময় দেই আমি যে বাকি বাচ্চাদের পিছনে সময় দিতে পারি না। পঞ্চম প্রেগনেন্সিতে 5 বাচ্চা নিয়ে অসহনীয় জীবনযাত্রা পার করতেছি আমি। 5 বাচ্চা কেন বলতেছি? পেটেটাও তো আমার সাথে ভুক্তভোগী হচ্ছে, ওরও তো কষ্ট হচ্ছে আমার জন্য। সেই ভোরবেলা 6:10-15 ঘুম থেকে উঠতে হয়। ওঠার পরে তাড়াতাড়ি করে মেয়েকে রেডি করিয়ে নিজে রেডি হয়ে কোনো রকমের নাস্তা বানিয়ে দিয়ে তারপরে চলে আসতে হয় স্কুলে। স্কুলে যাওয়ার পরে আমি বসে বসে ঘুমাই। তো ঘুমানোর পরে সময়টা তো মেয়ে ছুটি হয়, ওকে নিয়ে আবার বাসায় আসি। মাঝখান দিয়ে আবার বাজার করতে গেলে বাজার করি। এরপরে বাসায় এসে তাড়াহুড়া করে বাচ্চাদেরকে নাস্তা দিয়ে ছেলেকে নিয়ে স্কুলে যেতে হয়। একটুও রেস্ট নিতে পারি না, শরীর খুব ক্লান্ত লাগে, কিন্তু বসে থাকার উপায় নেই। সময় থাকলে খেয়ে যাই, আর সময় না থাকলে খাবারটা স্কুলে নিয়ে যাই, ওখানে গিয়ে বসে বসে খাই। খাওয়ার কিছুক্ষণ পরে তো চোখ মেলতে পারি না, মোবাইলে কোনো কাজ করতে পারি না। মানে কখন যে আমি ঘুমিয়ে যাই আমি টেরই পাই না। তারপর 2 ঘন্টা ঘুমিয়ে নিই, অনেক কষ্টে ঘুম থেকে উঠি। তারপরে ছেলে ছুটি হয়, ওকে নিয়ে হেঁটে হেঁটে বাসায় আসি। তো এই কাজগুলো করতে গিয়ে আমার অনেক কষ্ট হয়ে যায়, অনেক পরিশ্রম হয়, ক্লান্ত হয়। টাকা পয়সা বাঁচানোর জন্য রিক্সায়ও আসি না, হেঁটে হেঁটে আসি। পায়ে ব্যথায় তো অবস্থা খারাপ হয়ে গেছে। জুতা যেগুলো ছিল সেগুলো তো পরে হাঁটতে পারি না। উঁচু নিচু জুতা, যেটা বাবুরাবু কিনে দিয়েছিল, তো যেটা একদম আগে আমি কিনেছিলাম রমজান মাসে 2 বছর আগে। তো ওই জুতা পরে হেঁটে হেঁটে যাই। রাস্তা কাটা, মানে পুরো রাস্তা কাটা, বুঝছো? ওই রাস্তা দিয়ে হেঁটে যেতে অনেক কষ্ট হয়, পা ব্যথা, পা ফুলে যায়, মানে খুব কষ্ট হেঁটে যেতে, বুঝছো? তারপরেও কষ্ট করে যাই, কী করব, কোনো উপায় তো নাই। আমি যদি বাচ্চাদেরকে স্কুলে নিয়ে না যাই তাহলে তো স্কুলে পড়াও হবে না। আর ভ্যান গাড়ি তো অনেক সময় যায় না, তাছাড়া ভ্যান গাড়ির লোকের ব্যবহার ভালো না, তো যার কারণে আমি ভ্যান গাড়িতে দিতে চাচ্ছিলাম না। কষ্ট করে হলেও নিজের বাচ্চাদেরকে নিয়ে যাচ্ছি, নিয়ে আসতেছি। সপ্তাহে 4 দিন তো আমাকে যাওয়াই লাগে, আর একদিন হাফ যাওয়া লাগে। রোববারে দুপুরবেলা বাবুরাবু নিয়ে যায়, তো ওই সময় আমার কষ্টটা একটু কম হয় আর কি। কম আর কি, সেই সকালবেলা তো যাওয়াই লাগে, ভোরবেলা তো ঘুম থেকে উঠতেই হয়, ভালোভাবে তো ঘুমাতেও পারি না। এরপরে বাসা আসার পরে ছোটো বাচ্চাকে সময় দিতে হয়, ওদেরকে খাবার খাওয়াতে হয়, ওদেরকে খেয়াল রাখতে হয়। তো এইগুলো করতে করতেই ঘণ্টাখানেক সময় চলে যায়। এরপরে সন্ধ্যা হয়ে যায়। এর মাঝখানে আবার বড় বাচ্চাকে খাবার দিতে হয়, ওদেরও ক্ষুধা লাগে। আমি কিছু খাবার খেয়ে নিই যদি থাকে আর কি। এরপরে বড় বাচ্চাদেরকে পড়া দিতে হয়, ওদেরকে পড়াতে আমি কিচেনে যাই। বিশ্বাস করা আপুরা, এই কাজগুলো করতেই না মনে করা যে অনেক সময় লেগে যায়। আমি শত চেষ্টা করলেও রাতেরবেলা 9টা 9:30টার আগে কিচেনে ঢুকতেই পারি না। মানে কিচেনে ঢোকা যায়ই না, কোনো না কোনো সমস্যা হবেই। দেখো তো আমি চ্যানেলে কাজ করি না, আমি অন্য কিছুও করি না, তাহলে এত সময় আমার কীভাবে যায়? এই বাচ্চাদের পড়াশোনা করাতে সময় চলে যায়, বা ছোট বাচ্চাদেরকে দেখভাল করতে সময় চলে যায়। তো এগুলো করতে করতে না সময় চলে যায়, সামাটাও বাজে না, আমার 10টা বেজে যায় সময়, বুঝছো? মানে 10টা বাজে আমি কিচেনে ঢুকি রান্না করার জন্য, তার চিন্তা করে আমি কখন খাই।
তো ওই 10টা বাজে ঢোকার পরে সবজি কাটা, থালা বাসন ধোয়া, রান্নাবান্না করা এগুলো করতে করতে আমার 1টা বেজে যায়। 1টা, 1:30 বা 2টা বেজে যায়। ও এর মাঝখানে আবার বাবুর আব্বুর লেকচার, ওনার কাহিনীটা আসেই। উনি আসার পরে তো 0.5 ঘন্টা 1 ঘন্টা কাহিনী করবে, লেকচার করবে। তো ওইখানেও কিন্তু অনেক সময় পার হয়ে যায়। খেতে খেতে 2টা বা 2:30 বেজে যায়। মানে এর আগে তো খাওয়াই হয় না। আর ঘুমাতে ঘুমাতে 3:30 বেজে যায়, 4টা বেজে যায়। অনেক সময় তো 5টাও বাজে। কীভাবে যে সময়টা পার হয়ে যায় বিশেষ করে আমি টেরই পাই না। পাগলের কাজের সাথে সাথেই অনেক সময় লেগে যায়। তারপর বাচ্চাদেরকে খাওয়াতেও সময় লেগে যায়। এমন না যে দিলে ওরা খেয়ে ফেলে। বড়দেরকে খাবার দিয়ে দিয়ে ওরা নিজেরা খেয়ে নেয়। তারপরেও তো ওরা সময় লাগায়। আর ছোটদেরকে আমি খাওয়াই দিই। অনেক সময় লাগে। খাওয়ার পর বিছানা ঝাড়া, ওদের পটি সাফ করা, ওদের কাপড় চেঞ্জ করা, ওদেরকে দুধ খেতে দেওয়া। তো এগুলো করতে করতেই সময় লেগে যায়। তারপর শুধু দেরি হয়ে যায়। মানে আমার এই জীবনটা মনে করো যে মানে কি বলবো? মানে অনেক বেশি দুর্বিষহ হয়ে পড়েছে বুঝছো? মাঝে মধ্যে মনে হয় আমি কি মানুষ? আমি কি মানুষ? আমি বেঁচে আছি? আমি এখনও বেঁচে আছি। আমি কীভাবে বেঁচে আছি? আমি কীভাবে সারভাইভ করেছি? আমার পেটের বাচ্চাটা কি ভালো আছে? আমি কি ভালো আছি? মানে এটা আমার ভেতরে খুব বেশি জাগে, প্রশ্ন জাগে যে আসলেই কি আমি মানুষ? আমি যে এতটা পরিশ্রম করছি, এতটা কাজ করতেছি, এগুলো কি করা আমার জন্য ঠিক হচ্ছে? না করে তো উপায় নেই। না করে কী করবো বলো? আমার তো আর কোনো অপশন নেই। বাচ্চাদেরকে আমি না পড়ালে কে পড়াবে? ওদেরকে তো ওদের আব্বু এক ফোঁটাও পড়ায় না। ছোটো বাচ্চাদেরকে তো আমাকেই খাওয়াতে হয়, আমাকে দেখতে হয়। ওদের আব্বু তো ওদেরকে খাওয়ায় না, দেখভালও করে না। তো সব কিছু আমাকেই করতে হয়। এইদিকে আমার পেটের বাচ্চার প্রতি আমাকেও খেয়াল রাখতে হয়। সেটা আমি সবসময় করতে পারি না। দেখা গেল যে ওদেরকে খাওয়ার সময় আমি আমার খাবারটা খেয়ে ফেলি। তো আমার খাবারটা খাওয়ার পরে না আমার অবস্থা অনেক খারাপ হয়ে যায়। প্রচুর মাথা ঘোরে, প্রচুর ঘুম আসে। তো দেখা গেল যে সাওদাকে খাওয়াতে বসে বা জুনিয়রকে খাওয়াতে বসে আমি ঘুমিয়ে যাই। এখন তো জুনিয়র না খায় না, ওকে খাওয়াতে হয়। মানে ও খাওয়া নিয়ে খুব অনীহা শুরু করে দিচ্ছে। খাবার দিলে খাবার নষ্ট করে, খাবার খেতে চায় না। তো আমি জোর করে ওকে খাবার খাওয়াই। ওকে তো আসলে জোর করে খাবার খাওয়ানোর অভ্যাস করি নেই। ও নিজ থেকে খাবার খেলে খায়। তো ওকে জোর করে খাবার খাওয়াতে গেলে হিতে বিপরীত হয়ে যায়। তখন সে আরও বেশি কান্নাকাটি শুরু করে দেয়, খাবার খেতে চায় না। আজকে আমার ভাবি এসেছিল। আমার 5 নাম্বার ভাবি এসেছিল। তো হালিম নিয়ে এসেছিল আমার জন্য। তো আসার পর অনেকে বললাম আমার কথা। উনি তো শুনে অনেক খুশি হয়েছিল। তোমাদেরকে একটা মজার কথা বলি। তো বাবুরা বুঝতে চায় না এই বাচ্চাটা নিতে। উনি তো প্রায় সবসময়ই বলে বাচ্চাটা ফালায় দাও, ফালায় দাও। ইভেন এখনও বলে এই কথা। বা এই বাচ্চাটা অনেক আগে দিয়ে দাও। তো ভাবির আবার মেজো বোনের একটা বাবু দরকার। মানে 2 ছেলে আছে, ওনার একটা মেয়ে বাবু খুব দরকার। ওনার মেয়ে বাবু অনেক পছন্দ। উনি অনেক জায়গায় খোঁজ করতেছে একটা মেয়ে বাবুর জন্য। আবার ওনার বড় বোনের মানে একদম বড় বোনের মেয়ের বিয়ে হয়েছিল। তো বিয়ে হয়েছে আজকে 5-6 বছর কিন্তু বাচ্চা হয় না। মেয়ের জামাই দুবাই থাকে। তো মেয়েও কদিন পরে ডুবে চলে যাবে। তো ওরাও বাচ্চা খুঁজতেছে, যে কোনো বাচ্চা পেলে সে বাচ্চা পালবে। যদি পারে তাহলে সে বাচ্চাকে নিয়ে বিদেশ চলে যাবে। ওখানে গিয়ে বাবুর জন্য ট্রাই করবে। তো একটা বাচ্চা থাকলে ওদের জন্য অনেক ভালো হবে। তো আমার এই কথাটা শোনার পরে তো ভাবিতে খুশিতে লাফিয়ে উঠলো। উনি বলতেছে, আপু আপনার যত টাকা লাগে আপনি আমার কাছে নেন, কিন্তু বাচ্চাটা আমাকে দিয়ে দেন। আপনি বাচ্চাটা ভাইয়া রাখবে না? তো আপনি একটা কাজ করেন, এই বাচ্চাটা আমাকে দিয়ে দেন। আমার বোনকে দিয়ে দিব বা আমার বোনের মেয়েকে দিয়ে দিব। ওরা বাচ্চার জন্য খুব খোঁজ করতেছে। আপনার যত টাকা লাগবে আপনি নিয়ে নেন, তাও বাচ্চাটাকে আমাকে দেন বা আমাদের কাছে দেন, দরকার হলে আমি পালবো। এই কথা শোনার পরে আমি অবাক হলাম না, কারণ এই কথা উনি আমাকে আগেও বলেছিলেন। আমার 4th বেবির সময়ও এই কথা উনি বলেছিলেন। কিন্তু এবারে উনি একটু বেশি আগ্রহ দিয়ে বলছেন যে হয়তো বা আমি বাবুটা ওনাকে দিয়ে দিব বা এই বাবুটা রাখবো না, যেহেতু 5ম বেবি, অনেক রিস্ক। আর তাছাড়া টাকা পয়সারও একটা ব্যাপার আছে। কিন্তু আমি তো জানি আমার মনের কথা, আমি তো আমার বাচ্চাকে জীবনও কোনোদিন কারো কাছে দিব না। এখন আমি চিন্তা করছি যে বাবুর মনের ভিতরে কী আছে। উনি তো সবসময় বলে যে বাচ্চা রাখবেন না, বাচ্চা কারো দিয়ে দাও বা বাচ্চাটা নষ্ট করে ফেলে। এই কথা সে আগে থেকেই বলতো আমার, এখনও বলে। তো উনি কি বলে সেটা জানার জন্য আমি বললাম যে ঠিক আছে, আমি রাজি আছি। আপনি আগে ওর বাবুর সাথে আলাপ করান, যেহেতু বাচ্চাটা ওনার, তো ওনার সাথে আলাপ করান। যদি উনি রাজি থাকে তাহলে আমি দেখবো কী করা যায়। এই কথা বলার পরে উনি সঙ্গে সঙ্গে ওনার সাথে ফোনে কথা বললেন। আমি ফোন ধরাই দিলাম। তো ওরা আবু জানতো না যে ভাবি আসছে বা ভাবির সাথে ফোনে কথা বলতে হবে। তাই আমি বললাম ভাবি আসছে, ভাবির সাথে কথা বলো। তো তখন মনে করেন যে ভাবি ওনারে বললো। তো উনি যে জবাবটা দিছে বুঝছো, ওইটা শোনার পরে আমার খুব হাসি পেলো। মানে এটা কী ধরনের উত্তর বলো উনি। উনি বলল, বাচ্চা নেবে ভালো কথা। তো আমার 5টা বাচ্চা আপনি নিয়ে নেন, সমস্যা নেই। 5টা বাচ্চা আপনারা পালেন, বাচ্চা আমার লাগবে না। আপনারা পেলে বাচ্চাদেরকে বড় করে দেন। তো তখন ভাই বলতেছে, বাচ্চা আমি নিয়ে যাবো 5টা বাচ্চা, ঠিক আছে। কিন্তু আপনি যদি পরে আবার বাচ্চাদেরকে চান, আপনি তো বাচ্চাদের জন্য পাগল। বাচ্চাদের ছাড়া আপনি চলেন না। তখন যদি আপনি বাচ্চাদের খোঁজ করেন তখন তো হবে না। তো তখন উনি বলতেছে, আমার যখন ইচ্ছা হয় তখন আমি বাচ্চাদের গিয়ে দেখে আসবো। তো উনি বলতেছে, না না, বাচ্চাদেরকে দেখে আসা যাবে না, একদম স্ট্যাম্প করে দিয়ে যাবেন। এই কথা শোনার পরে বাবা বলতেছে, আমার বাচ্চা আমি দেখবো, এটা কথা হইলো। আপনার পাবেন ঠিক আছে, আপনারা রাখবেন ঠিক আছে, আমি একটু দেখে আসবো। বলছে, না না, এটা হবে না।
তো এগুলো নিয়ে ফোনে কথা হলো। তারপর উনি বলছে ঠিক আছে, আপনার যে বাচ্চাটা হবে সেটা আপনি দিবেন কিনা বলেন, যেটা পেটের মধ্যে আসে, যেটা আপনি চান না, তো ওই বাচ্চাটা আমাদেরকে দিয়ে দেন। ওই বাচ্চা সকল খরচ আমি দিব, এখন থেকে দিব। বাচ্চা হওয়ার সম্পূর্ণ খরচ দিব, বাচ্চা নেওয়ার সময় যা লাগবে সেটাও দিব, স্ট্যাম্প করে যা যা সব কিছু করবো, আপনি বাচ্চাটা আমার দিয়ে দেন। তো অনেক বেশি ধরছে বুঝছো ওনারে। তো উনি ওই একই কথা, আর নিলে সব নেয়, না নিলে নেওয়ার দরকার নেই, এরকম একই কথা বুঝছো। মানে বাচ্চা যাতে না নেয় বা বাচ্চা নেওয়ার জন্য আগ্রহ না দেখায়, এই কারণে উনি এসব কথা বলতেছেন। পরে লাস্টে না পেয়ে বলতেছেন আপনি ওকে জিজ্ঞেস করেন, ও তো বাচ্চার মা, যদি ও বলে তাহলে আমি এই ব্যাপারটা বিবেচনা করে দেখব। তো এই কথা বলার পরে উনি বলতেছে আপনার কথা বলতেছে, আপনি কি বলেন, আপনি কথা বলেন। তখন আমি বললাম ঠিক আছে দেন আমি কথা বলি। তারপরে আমি কথা বলার সময় বলতেছি যে তুমি তো বাচ্চা চাও না, তো এই বাচ্চাটা আমি দিয়ে দিই, সমস্যা কি। তখন উনি বলতেছে তুমি তো বাচ্চা নিয়েছো, তুমি তো বাচ্চাটা জন্য পাগল হয়ে আসো, আর এখন তুমি দিবা, তুমি মা, তুমি দিলে আমার কী করার আছে, আমার তো কিছু করার নেই। মানে এই ব্যাপারটা বুঝছে আমার পর চাপাই দিয়েছে। তখন আমি বলছি তুমি কি চাও সেটা বলো, তুমি যদি চাও তাহলে আমি দিয়ে দেবো। তো বলতেছে না তুমি মা, তুমি যা চাও তাই হবে, তুমি যদি বাচ্চাকে দিতে চাও আমার কিছু করার নেই, আমি তো বলেছি যে বাচ্চা লাগবে না। তখন আমি বললাম ঠিক আছে আমি বাচ্চা তাহলে দিয়ে দিই, আমি ওনাকে বলি। তখন আমি বলতেছে দেখো যা করার চিন্তা ভাবনা করে করো, পর আবার আমার সাথে চিচিরি করবা না। মানে উনি আমাকে বুঝছো বিভিন্নভাবে কনভিন্স করার চেষ্টা করতেছে বাচ্চাটা আমি না দেই, মানে সরাসরি বলতেছে না বুঝছো, সরাসরি বলে দেবে ওনার মনের কথাটা আমি বুঝে যাব। তো উনি মানে ঘুরে পেঁচে বলতেছে বাচ্চা যাতে আমি না দিই। তা আমি তো তখনই বুঝছি যে বাচ্চা উনি দিতে চায় না। পৃথিবীর কোনো বাবাকে তার সন্তানকে দিতে চায়, চায় না। মা যেমন চায় না, বাবাও তেমন চায় না। সন্তান তো সন্তানই, সন্তান 5টা হোক আর 10টা হোক, কোনো মা বাবাই তার সন্তানকে দিতে চায় না। আমি তো আমাদের কথা বাদই দিলাম, যারা ভিক্ষা করে, যারা একদম নিম্ন পর্যায়ে আসে, ওদেরকে যদি বলা হয় যে সন্তান দিতে, ওরা সেই সন্তান দিতে চাবে না, না খেতে হবে, তারপর সন্তানদের কারো কাছে দিবে না, বিক্রি করা তো আর দূরের কথা। তবে হ্যাঁ এক্সেপশনাল আছে, তবে সেটা খুবই কম, মানে খুবই কম আছে যারা তার সন্তানদেরকে বিক্রি করতে চায় বা কারো কাছে দিতে চায়, এটা আসলে খুবই কম। আত্মীয় মধ্যে অনেকে মনে করে যে ভালোবেসে সন্তানদের দিয়ে দেয়, নিজের ভাই বোনরে দেয়, বোন ভাইরে দেয়, সন্তান হয় না, এটা অন্য হিসাব। কিন্তু এমনি সন্তান দিয়ে দেবে বা সন্তান বিক্রি করবে এরকম আসলে মানুষ পাওয়া খুবই বিরল, এখনকার যুগে মানুষ পাওয়া খুব পরীক্ষা হলে এরকম বলা করবা। সার্কাস আঁকা দেওয়া নেই, আর এই যে ভুল করছো, সার্কস হয়ে গেছে, এটা সার্কস হয়ে গেছে। উচ্চারণ ভুল হয়েছে না, উচ্চারণ ঠিক থাকলো না। অগ্রহের মাসে তোমাকে এটা লিখতে হবে না, তুমি তো লেখো নাই, কেন লেখো নাই অগ্রহের মাসে, আসল কথা তো লেখো নাই, অগ্রহণ কি মাস না। পরীক্ষা হলে ভুল করবা, ঠিকভাবে লিখবা, 70 আসবে, টাকা আসবে তো। ঠিক আছে, যায় নাই কালকে সমাজ পরীক্ষা, এই কারণে আমার সমাজ পরীক্ষা লিখলাম। দেখলাই তো কত পেল সে, মানে তার ভুল হবেই, এক দুটা ভুল হবেই, ফুল মার্কস সে আমার কাছে খুব কমই পেয়েছে। এখন দেখা যাক সে পরীক্ষা কী করে, যদিও সে বলেছে যে সে ভুলগুলো আর করবে না, যেগুলো ভুল করেছে সেগুলো ঠিক করে নিয়েছি, এখন নতুন করে কোনো ভুল না করলেই হয়। যাই হোক সেদিনকার পর থেকে উনি আর বাচ্চা নষ্ট করার কথা বা বাচ্চা কাউকে দেওয়ার কথা বলেননি। রাগ করে একটু বলেন আবার থেমে যান, মানে বলতে গিয়েও সম্পূর্ণ বলেন না। কারণ ওই সময় আমি বলি ঠিক আছে তুমি যখন চাও তার বাচ্চাটা আমি দিয়ে দিই, এই কথা বলার পর আগে কিছু বলেন না, চুপ করে থাকেন। ও হ্যাঁ, আবার বাচ্চাদেরকে বলতেছে যে তোমাদের বাচ্চাদেরকে নিয়ে যাব, ঠিক আছে তারা কাজ করো, জুনেনাকে দাও, জুনেনাকে নিয়ে যাই, সাউদাকে নিয়ে যাই। তো ওরাও কান্নাকাটি করে বাচ্চা দিবেন না, ওরা কাউকে দিবেন না। মানে সায়রা তো মনে কান্নাকাটি শুরু করে দিয়েছে, জায়ান তো বলছে না না কাউকে দিব না, কোনো বাচ্চাকেই দিব না। মাঝখান দিয়ে একবার সায়রা না বুঝে বলেছিল জুনাকে নিয়ে যান। পরে আমি বললাম জুনাকে সাথে তুমি থাকতে পারবা, বলছেন না পাবো না। তা তুমি কেন বললা, মানে মুখ ফসকে বলে দিয়েছে আর কি। ভাবির পিড়াপিড়িতে, ভাবির সাথে আবার ভাবির ভাইয়ের মেয়ে আসছে, তো ওদের পিড়াপিড়িতে না সে মুখ ফসকে বলে দিয়েছিল, বুঝতে পারেনি। জায়ান কিন্তু শক্ত, মানে ওকে কোনোভাবেই দমানো যায়নি, ও তো কাউকে দিবেনই না। সায়রা একটু ফসকে গিয়েছে আর কি। কালকে সায়রার বাংলা পরীক্ষা, তো ওকে বাংলা পড়াচ্ছি, বাংলাটা ভালোভাবে কমপ্লিট করানো হয়ে গিয়েছে, বাংলাতে সমস্যা কম। তো আশা করছি সে বাংলা ঠিকভাবে দিতে পারবে বা বাংলাতে মার্ক ভালো আসবে। কিন্তু দেখো সে বাংলায় কত ভুল করেছে বা রচনা লিখেছে, সে কত ভুল করেছে। ওই যে ভালোভাবে পড়েনি, বলেছিলাম ভালোভাবে পড়ো, তো সবসময় তো আর ওর কাছে থাকা সম্ভব নয়। ও কোন রকমে পড়ে লিখে দিয়েছে আর এতগুলো ভুল করেছে। এগুলা সংশোধন করে আবার ওকে লিখেছিলাম, মানে কতবার যে বাক্য রচনাগুলো লিখেছি তার হিসাব নেই। তারপর শব্দার্থ প্রশ্নোত্তর এগুলো অনেকবার লিখিয়েছি, ভুল করেছি আবার লিখিয়েছি। এগুলো করতে তো সময় চলে যায়, ভাগ্য ভালো বন্ধ ছিল 2 দিন, না হলে যে কী হতো আল্লাহই জানে। আমার প্রিয় লক্ষ্মী আপুরা, তোমরা কি লাইক করেছো নাকি চুপটি করে বসে বসে আমার কথা শুনতেছো? লাইক করার কোনো খবরই নেই। প্লিজ আপুরা লাইক করে দিও, লাইক করে দিলে কাজ করছে অনেক গুণ বেড়ে যায়। আর যদি খুব বেশি ভালো থাকে তাহলে আমার এই ছো চ্যানেল সাবস্ক্রাইব করে আমাকে আপন করে নিও। ভিডিওটি সম্পূর্ণ দেখার পর একটা কমেন্টস করে দিও, তোমাদের একটা কমেন্টস আমাকে কাজ করার জন্য অনেক বেশি অনুপ্রাণিত করে, তাই অবশ্যই 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 কমেন্টস করবে। কমেন্টস করতে ভুলে যেও না কিন্তু।
চেষ্টা করতেছি কন্টিনিউ ভিডিও আপলোড করতে, বা সেটা পারতেছি না, কারণ স্কুল থেকে আসার পরে মানে ভয়েস দেওয়ার সময় এটা হচ্ছে না। স্কুল থেকে আসার পরে তো বাচ্চাদেরকে টেক কেয়ার করতে হয়, তারপর আবার রান্না করতে হয়, ওদেরকে পড়াতে হয়। তো ওই জিনিসটা স্কিপ করে যদি আমি ভয়েস দিই তাহলে অনেক বেশি সময় লস হয়ে যায়। রান্না করতে তো দেরি হয়ই, ওদের পড়াশোনাটা হয় না। সপ্তাহে একদিন আমি ভয়েস দিই, সেটা সমস্যা হয় না, কারণ তখন ওদের বন্ধ থাকে। কিন্তু আমি যদি কন্টিনিউ বা প্রায় সময় যদি ভয়েস দিই ওদের পড়া বাদ দিয়ে, তাহলে ওদের পড়াশোনাটা করানো হবে না, কারণ ওরা কিন্তু পড়ে না। আমি মুখে বলে দিলে কোনো কেউ সেটা পড়ে লেখে, কিন্তু সেগুলো দেখতে হয়, সেগুলো ঠিক করতে হয়, আবার নতুন করে পড়া দিতে হয়। তো এইসব কিছু করতে গেলে না সময় লেগে যায়, ওদেরকে নিয়ে একটু বসতে হয়, না বসলে হয় না। ও কি বকা দেওয়া শুরু করে দিয়েছে। বকে দিবা না, তোমার তো পরীক্ষা নেওয়া হবে না, কারণ জানে সব পারছে, তো জানে পরীক্ষা নিয়েছে, জানে শেষ, তোমার তো শেষ হয় নেই। তাইলে আমার কষ্ট করে কী লাভ হলো পরীক্ষা নিয়ে? হ্যাঁ, তাইলে আমার কষ্ট করে কী লাভ হলো? প্রশ্ন করে কোনো লাভ হয়েছে? তোমার তো পরীক্ষা দেওয়া হবে না। কেমনি হবে? তুমি সব ভুল করছো, এখন তুমি এগুলো ঠিক করবো কেমনি? আবার জায়না যখন পরীক্ষা নেই না তখন ও বসে থাকে, ও দেখে যে জায়না পরীক্ষা দেয়, আবার জায়না খাতা দেখার সময় ও দেখে। তো ওকে আমি দেখাই, ও আমার সময় থাকে না, আমি ওকে ডাক দিয়ে দেখাই যে দেখো তোমার ভাই কী করছে। মানে ওকে বুঝায় যে তোমাকে ভালো করতে হবে, তোমাকে পরীক্ষা দিতে হবে, যাতে করে সেই আগ্রহটা পায়। তো এটা করাতে অনেক লাভ হয়েছে, ও বুঝতে পারতেছে, বা ও সেই আগ্রহটা ওর ভিতরে তৈরি হচ্ছে। ও বলছে না না, আমি পরীক্ষা দিব, আমি সব কিছু সুন্দরভাবে লিখবো, আমি আর ভুল করবো না। আসলে কি ভয়েস দেওয়ার সমস্যা না, সমস্যা হচ্ছে ভিডিও এডিট করা। আমি তো স্কুল থেকে ঘুমাই, ভিডিওটা এডিট করতে পারিনি। স্কুল থেকে আসার পরে না সেই সময়টা পাই না, ওদেরকে পড়াই, তো ভিডিও এডিট করা হয় না, যার কারণে ভয়েসটাও দেওয়া হয় না। তো আমি আবার ইদানিং যে ভিডিওগুলো করতেছি, যে সব ভিডিও আমি শ্যুট করে রাখতেছি, ওগুলো আবার সঙ্গে সঙ্গে এডিট করে রাখতেছি। মানে আমার প্রায় 2-3টা ভিডিও কমপ্লিট করা আছে, মানে পরে ভিডিওগুলো আর কি। আগের ভিডিওগুলো এডিট করা হয়নি, যার কারণে ভিডিওর সাথে দেরি হয়ে যাচ্ছে। তো চেষ্টা করতেছি যে বন্ধদিন আসে, এই বন্ধদিনগুলোতে আগে ভিডিওগুলো এডিট করে ফেলবো। ভয়েস দিতে পারি আর না পারি, আগে ভিডিওগুলো আমি যদি এডিট করে ফেলি তাহলে যে কোনো সময় ভয়েস দিতে পারবো। দেখা গেল যে স্কুল থেকে এসে তাড়াতাড়ি কাজ সেরে ভয়েসটা দিয়ে দিতে পারবো। প্রতিদিন না পারলেও সপ্তাহে 2-3 দিন তো দিতেই পারবো, 4 দিন তো আমি দিতেই পারবো চোখ বন্ধ করে। কারণ প্রতিদিন তো বাচ্চাদের পড়াশোনার চাপ থাকে না, দেখা গেলো যে একদিন বেশি পড়া থাকে আর একদিন কম পড়া থাকে। তো ওই সময়টা মেনটেন করে ভয়েস দেওয়া যাবে। আবার দেখা গেলো যে রান্নাবান্না অনেক সময় করি না বা কম থাকে, খুব তাড়াতাড়ি রান্না হয়ে যায়। দেখা যায় আজকে রান্না করলাম আলু ভর্তা, ডাল খেলাম বা ডিম ভুনা খেলাম, তো সেক্ষেত্রে তো সময় লাগে না। তো সেক্ষেত্রেও ভয়েসটা দেওয়া যায়। আসলে কি চাইলেই হয়, না চাইলে কিছু হয় না, বুঝছো? আমি বুঝছো একটা জিনিস খেয়াল করে দেখেছি, ভয়েস দিলেও যে আমার অবস্থা, ভয়েস না দিলেও আমার সে একই অবস্থা। মানে ভিডিও আপলোড করলে না আমি আরও বেশি অ্যাক্টিভ থাকি, আরও বেশি কাজ দ্রুত এগিয়ে যায়। আর যদি আমি ভিডিও আপলোড না করি তাহলে না কাজগুলো স্লো হয়ে যায়। আমি তো এমনিতেই স্লো হয়ে গেছি, মানে আরও বেশি স্লো হয়ে যাচ্ছি ভিডিও আপলোড না করার কারণে। কারণ আমার কাছে ভিডিও আসে, তো আমার কাছে ভিডিও আসে, তো ভিডিও করা দরকার নেই। তো দেখা গেলো যে কাজ করার আগ্রহটাও পাচ্ছি না। যদি কন্টিনিউ ভিডিও আপলোড করতাম তাহলে আমার কাছে ভিডিও থাকতো না বা কম থাকতো, তখন আমি বেশি করতাম, কাজ করে আগ্রহ পেতাম। দেখা গেলো যে অনেকগুলো কাজ আমি করতে পারতাম, বিভিন্ন ঘরের কাজগুলো আমার করা হচ্ছে না, মানে আগ্রহ পাইতেছি না। এমনিতেই তো শরীরটা দুর্বল, ক্লান্ত লাগে, আর আলসেমিও লাগে, কাজ করতে ইচ্ছা করে না। ঘরে ঝুড় ঝাড় সব ময়লা হয়ে আছে, বাবা বলতেছে দেখো এদিকে কত ময়লা, তখন আমি বলি তুমি সাফ করে দাও, আমি তো পারি না, আমার পক্ষে তো সম্ভব না এই অবস্থায় উপরে ঝুড়টা সাফ করা। কারণ আমি এখন যদি উপরে এগুলো সাফ করতে যাই আমার সেলাই ব্যথা করবে, কারণ এর আগেরবারে আমার সেলাই ব্যথা হয়েছিল, তখনও এত সমস্যা হয়নি, কিন্তু এখন তো আমার সেলাই ব্যথা আগে থেকেই শুরু হয়ে গিয়েছে। তো আমি এমন কোনো কাজ করবো না যে কাজগুলো করলে আমার সেলাই ব্যথা বেশি হবে, কারণ এখন আমার 5ম প্রেগনেন্সি, আমার রিস্ক বেশি। তো এটা আমাকে বুঝতে হবে। তো এইসব কথা বলার পরে উনি আর কিছু বলে না, যে জিদি করে, হ্যাঁ তুমি করতে পারো না, তুমি চেষ্টা করলে পারবা, এটা এমন কিছু না। আমি বললাম তুমি করো, তোমার তো বন্ধ আছে, তুমি তো করো না, তুমি একটু করলে কি হয়? তখন বলে ঠিক আছে আমি আমার রুমটা করে দিব, তুমি তোমার রুমটা করো। আমি বললাম তোমার রুমে তো ঝুঁঝার নেই, তোমার রুমে তো ঝুঁঝার অনেক কম আছে, আমার রুমে তো ঝুঁঝার অনেক বেশি, ময়লা প্রচুর। তো তুমি একটা কাজ করো, তুমি আমার রুমটা সাফ করে দাও, আমি তোমার রুমটা সাফ করি। এটা বলার পরে উনি আর কিছু বলেন না। মানে সহজ কাজটা সবাই করতে চায়, কঠিন কাজটা কেউ করতে চায় না। সপ্তাহে একদিন কাপড় ভিজাই, কাপড়গুলো উনি ধোয়, তাও কত কাহিনি, কত কিছু জানো না। শুক্র শনিবার কাউ ভিজাবে না, রবিবারে ভিজাবে না, তো কয় ভিজাবো? ও সময় তো আমার সময় থাকে, এরপর তো আমি আর সময় পাই না। কী যে করবো কিছুই বুঝতে পারছি না। মানে রান্না করা, খাবার খেতে খেতে অনেক সময় লেগে যায়। আমার শরীরে যে কী অবস্থা আপুরা, তোমাদেরকে আমি বলে বোঝাতে পারবো না। আমি না খুব দ্রুত কাজ করতে পারি না, মানে আমি দ্রুত হাঁটতেও পারি না। আমার পায়ে ব্যথা, আমি খোঁড়ায় খোঁড়ায় হাঁটি, আস্তে ধীরে ধীরে হেঁটে হেঁটে কাজ করি, যার কারণে আরও বেশি দেরি হয়ে যায়। মানে কিছু কাজ আছে না, না করলেই নয়। যে জায়গায় আমি রান্না করব সেই জায়গাটা সাফ করতে হবে, সেই জায়গাটা সাফ না করলে পরের দিন আমি কীভাবে রান্না করব? পরের দিন আমার রান্না করার ইচ্ছা তো জাগবে না, তখন তো আবার আরও বেশি বিরক্ত লাগবে। আবার ইদানি বাবার আব্বু বাজার করা খরচ দিয়ে দেয়, তো খরচ দিয়ে দিলে আমি আবার 2 পদে বাজার করি। দেখা গেলো যে আমার পকেটে টাকা নিয়ে বাজার করি, তো দেখা গেলো যে 2 পদে বাজার করলে 2 পদে রান্না করতে হয়, তো সেক্ষেত্রে সময় তো লেগে যায়। মানে সময় যে কীভাবে চলে যায় টেরই পাই না। বাবার বউ বলতেছে যে তুমি তাড়াতাড়ি করে ছোটো থেকে এসে বাচ্চাদেরকে খাবার খাইয়ে রান্নাটা সেরে ফেলবা। কীভাবে তাড়াতাড়ি করে বাচ্চাদেরকে খাওয়াবো? ওদেরকে খাওয়াতে তো সময় লেগে যায়।
তারপর আবার রান্না করতে তো সময় লাগে, রান্না যে করব সেটা মুখে বলে তো হয়ে যায় না, সবজি কাটতে হয়, সবজি ধুতে হয়, থালা বাসন ধুতে হয়, তো আনুষঙ্গিক আরও অনেক কাজ থাকে, এগুলো করতে করতে তো সময় চলে যায়। তারপরে আবার রান্নার মাঝখানে বাচ্চাদের ঝামেলা, বাচ্চাদের কান্নাকাটি তো আসেই, ওদেরকে খাবার খাইয়ে দেওয়ার পরও আর কিছু খাবার খাওয়াতে হয়, ওদের ক্ষুধা লাগে, ওদের পরিসাব করতে হয়, এরকম অনেক কিছু আছে। যদিও পরিসাবটা বাচ্চারা করে দেয়, তারপর তো ওদেরকে বলতে হয় যে এইভাবে করো ওইভাবে করো। আর তাছাড়া রান্না করার মাঝখানে আমার খুব ক্লান্ত লাগে, খুব বিরক্ত লাগে, আলসা মিলায়, দেখা যায় একটু কাজ করে আমি বসে থাকি, একটু বাতাস খাই, একটু রেস্ট নেই, মানে বসে থাকলে আরও তো ইচ্ছা করে না, তারপরে আবার কাজে যাই, মানে একটানা খুব দ্রুত আমি কাজ করতে পারি না, এই কাজ করতে আমার সময় লেগে যায়। এত কাজ করার পরও কোনো কাজ আমি স্কিপ করতে পারি না, বাচ্চাদেরকে খাবার খাওয়াই, যত রাতই হোক ওদেরকে খাবার খাওয়াই, ওদেরকে ভালোভাবে শরীর মুছে ওদেরকে ঘুম পাড়িয়ে দেই, নাহলে তো ওরা ঘুমাতে পারবে না, আর ওরা না ঘুমালে আমারও ঘুম হবে না। কীভাবে সব কাজ আগে শেষ করব, কীভাবে আগে ঘুমাবো, আমি কিছুই বুঝে উঠতে পারতেছি না। আমার শরীরটাও খারাপ হয়ে যাচ্ছে, আমার জীবনটা হেল হয়ে যাচ্ছে, আমার আর ভালো লাগে না এত কষ্ট করতে। আল্লাহ পাক কবে আমাকে মুক্তি দিবে, কবে আল্লাহ পাক আমার উপর রহমত করবে আমি জানি না। আপুরা তোমরা সবাই আমার জন্য দোয়া করো। আজ এটুকুই, আগামী ব্লগে দেখা হবে। আল্লাহ হাফেজ।